আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করুন। একটা বিশাল ফ্যাক্টরির প্রোডাকশন ফ্লোর, হাজার হাজার কর্মী, মেশিনের একটানা শব্দ, আর মাথার উপর ঝুলছে প্রোডাকশনের টার্গেট। হুম। এর মধ্যেই ধরুন একজন সুপারভাইজার আর একজন নারী কর্মীর মধ্যে লাগলো তুমুল ঝগড়া। পরিস্থিতি একদম উত্তপ্ত, কাজ বন্ধ হওয়ার জোগাড়। খুব পরিচিত একটা দৃশ্য। এই অবস্থায় কাকে ডাকা হবে? সাধারণত উত্তরটা হয় ওয়েলফেয়ার অফিসার বা কল্যাণ কর্মকর্তা। আর ঠিক এই দৃশ্যটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো বলছে এই যে আপাতদৃষ্টিতে সাধারণ একটা পদ, এই পদের মানুষটি আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেমের সবচেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর একজন। একদম। আজকের আলোচনায় আমরা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে এই কল্যাণ কর্মকর্তার ভূমিকা নিয়ে গভীরে যাব। আমাদের কাছে দুটো বেশ ইন্টারেস্টিং সোর্স আছে। একটা ইংরেজিতে, যেটা এই পদের আইনি কাঠামো আর চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে। আর অন্যটা বাংলায়, যেটা এই পেশার প্রতিদিনকার বাস্তবতা আর কেরিয়ারের দিকটা নিয়ে কথা বলে। এবং কেন তাদের কাজটা নিছক আইন মেনে চলার চেয়েও অনেক বেশি কিছু। এটা একটা দোদুল্যমানতার গল্প, মালিকপক্ষ আর কর্মীদের মাঝে ভারসাম্য রক্ষার এক কঠিন প্রচেষ্টা। চলুন এই জগতের ভেতরে ঢোকা যাক। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে। আইন কি বলছে? আমি সোর্সগুলোতে দেখলাম বাংলাদেশ শ্রম আইন ২০০৬ অনুযায়ী কোনো কারখানায় ১০০ জনের বেশি কর্মী থাকলেই একজন কল্যাণ কর্মকর্তা নিয়োগ দেওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ, আইনটা আছে। কিন্তু শুধু একটা আইন থাকলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কাগজে কলমে একটা পদ তৈরি করা আর বাস্তবে তার কার্যকারিতা তো এক জিনিস না, তাই না? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর এখানেই আমাদের ইংরেজি সোর্সটা দারুণ একটা কাজ করেছে। তারা এই কর্মকর্তার দায়িত্বকে শুধু আইনের গণ্ডিতে বেঁধে রাখেনি, বরং ৩টি ভিন্ন মাত্রায় ভাগ করে দেখিয়েছে। ৩ মাত্রা? ইন্টারেস্টিং। হ্যাঁ, বিষয়টাকে এভাবে ভাবা যেতে পারে, তাদের কাঁধে ৩ ধরনের টুপি পরানো আছে। প্রথমটা হলো স্ট্যাটিউটরি ডিউটিজ বা আইনগত দায়িত্বের টুপি। যেটা আসছে সরাসরি শ্রম আইন থেকে, তাই তো? যেমন কর্মীদের কাজের সময়, ওভারটাইম, ছুটি, বেতন এইসব। একদম। স্বাস্থ্য, নিরাপত্তা, সোর্সে তো ক্যান্টিন, প্রাথমিক চিকিৎসা বাক্স, এমনকি ডে কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনের কথাও বলা আছে। এগুলো তো বেশ সোজা সাপটা দায়িত্ব মনে হয়। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তাই। কিন্তু দ্বিতীয় টুপিটা পড়ার সাথে সাথেই বিষয়টা জটিল হতে শুরু করে। সেটা হলো বায়ার কমপ্লায়েন্স কোড অফ কন্ডাক্ট ডিউটিজের টুপি। ও আচ্ছা, আন্তর্জাতিক ক্রেতাদের চাপ। ঠিক। এর মানে হলো আন্তর্জাতিক ব্র্যান্ড, যেমন ধরুন H&M, জারা বা ওয়ালমার্ট, তাদের নিজস্ব কিছু আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট থাকে। তারা যখন কোনো কারখানায় সোশ্যাল কমপ্লায়েন্স অডিট করতে আসে, তখন এই কল্যাণ কর্মকর্তাই হয়ে ওঠেন পুরো প্রতিষ্ঠানের মুখ। তার একদিকে দেশের আইন, আরেকদিকে আন্তর্জাতিক ক্রেতাদের কড়া নিয়ম-কানুন, দুটোই তাদের সামলাতে হয়। এই অডিটগুলো তো নিশ্চয়ই খুব চাপের হয়। প্রচণ্ড। একবার ভাবুন, একজন অডিটর আসছেন হয়তো জার্মানি থেকে। তিনি কারখানার প্রতিটি কোণ খুঁটিয়ে দেখছেন। কল্যাণ কর্মকর্তাকে প্রমাণ করতে হয় যে কারখানাটি শুধু বাংলাদেশের আইনই নয়, আন্তর্জাতিক মানবাধিকার মেয়ারও মেনে চলছে। আর যদি কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে সেই সমস্যা সমাধানের জন্য কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বা CAP তৈরি এবং তা বাস্তবায়ন করার গুরুদায়িত্ব এই কল্যাণ কর্মকর্তার উপরই বর্তায়। হয়তো অডিটর বললেন কারখানার ইমার্জেন্সি এক্সিট যথেষ্ট চড়া নয়, তখন এখন প্রোডাকশন ম্যানেজারের সাথে দেনদরবার করে ম্যানেজমেন্টকে বুঝিয়ে সেই পথ চড়া করার ব্যবস্থা তাকেই করতে হবে। আর এখানে তৃতীয় টুপিটার কথা আসে। তৃতীয় টুপিটা বাস্তবভিত্তিক দায়িত্বগুলো? একদম ঠিক। তৃতীয় টুপিটা হলো প্র্যাকটিক্যাল বা ইনফর্মাল ডিউটিজের। আইন বা অডিটর যা বলে না, কিন্তু যা না করলে কারখানা অচল হয়ে পড়বে। এখানেই তার আসল দক্ষতার পরীক্ষা। এই অনানুষ্ঠানিক দায়িত্বগুলোই তাকে নিছক একজন কমপ্লায়েন্স ম্যানেজার থেকে একজন সত্যিকারের কল্যাণ কর্মকর্তাতে পরিণত করে। এই দৈনন্দিন বাস্তবতাটা নিয়ে আমি খুব আগ্রহী। সোর্সগুলো একজন কল্যাণ কর্মকর্তার সাধারণ একটা দিনের যে ছবি এঁকেছে, তা পড়লে মনে হয় এটা কোনোভাবেই একটা আরামের ডেস্ক জব নয়। একটা মঙ্গলবার সকাল তাদের জন্য কেমন হয়? চমৎকার প্রশ্ন। দুটি সোর্সই বলছে তাদের দিন শুরু হয় ডেস্কের বাইরে, ফ্যাক্টরির ফ্লোরে। একে বলা হয় ফ্যাক্টরি রাউন্ড বা জাপানি ব্যবস্থাপনার ভাষায় গেম্বা ওয়াক। গেম্বা ওয়াক। হ্যাঁ,
কিন্তু এটা শুধু একটা রুটিন পরিদর্শন নয়। বাংলা সোর্সটা খুব সুন্দরভাবে এর ভেতরের উদ্দেশ্যটা তুলে ধরেছে। কল্যাণ কর্মকর্তা যখন সকালে ফ্লোরে যান, তিনি শুধু টয়লেট পরিষ্কার আছে কিনা বা ফার্স্ট এইড বক্সে ওষুধ আছে কিনা তা দেখেন না। তাহলে তিনি কি দেখেন? তিনি কর্মীদের মুখের দিকে তাকান। কেউ কি মনমরা হয়ে বসে আছে, কোনো লাইনে কি চাপা উত্তেজনা কাজ করছে। তিনি শুধু ফ্যাক্টরির হার্ডওয়্যার নয়, সফটওয়্যার বা মানবিক দিকটাও পর্যবেক্ষণ করেন। বুঝতে পারছি, মানে তিনি সমস্যার উৎস খোঁজার চেষ্টা করেন। ঠিক তাই। তিনি হয়তো দেখলেন একজন নারীকর্মী কাঁদছেন। তিনি তার কাছে গিয়ে কারণ জিজ্ঞেস করলেন। জানতে পারলেন সুপারভাইজার তাকে কোনো কারণে বকাঝকা করেছেন। এখানেই তার কাউন্সেলিংয়ের ভূমিকা শুরু হয়। আবার হয়তো দেখলেন পানীয় জলের ফিল্টারটা ঠিকমতো কাজ করছে না। সাথে সাথে তিনি রক্ষণাবেক্ষণ বিভাগে খবর দিলেন। জরুরি নির্গমন পথের সামনে মালামাল রাখা আছে কিনা সেটা পরীক্ষা করা তো তার প্রতিদিনের কাজ। এই ছোট ছোট বিষয়গুলোই একটা বড় দুর্ঘটনা থেকে ফ্যাক্টরিকে রক্ষা করতে পারে। আর কর্মীদের অভিযোগ শোনার ব্যাপারটা, ইংরেজি সোর্সে একটা ওপেন আওয়ারের কথা বলা আছে। এটা কি বাস্তবে কাজ করে? কর্মীরা কি সত্যিই মন খুলে কথা বলতে আসে? এটা পুরোপুরি নির্ভর করে কল্যাণ কর্মকর্তা কতটা আস্থা অর্জন করতে পেরেছেন তার উপর। এখানে বাংলা সোর্সের একটা পর্যবেক্ষণ আমার খুব মনে ধরেছে। কি সেটা? সেখানে বলা হয়েছে, কারখানায় ঢোকার সময় নারী কর্মীদের একটা সৌজন্যমূলক হাসি বা সালাম দিয়ে অভিবাদন জানানো, এই ছোট কাজটাই একটা বিশাল সেতুবন্ধন তৈরি করে দেয়। বাহ, খুবই সূক্ষ্ম একটা বিষয়। হ্যাঁ, যখন কর্মীরা দেখে যে এই মানুষটা তাদের সম্মান করে, তাদের কথা শুনতে আগ্রহী, তখনই তারা তাদের ব্যক্তিগত বা পেশাগত সমস্যা নিয়ে কথা বলতে আসে। বেতন দেরিতে পাওয়া থেকে শুরু করে সুপারভাইজারের দুর্ব্যবহার বা এমনকি পারিবারিক সমস্যার কথাও তারা শেয়ার করে। কিন্তু এই সব কিছুর মধ্যে একটা অদৃশ্য টানাপোড়েন নিশ্চয়ই কাজ করে। একদিকে ম্যানেজমেন্টের প্রত্যাশা পূরণ করা, অন্যদিকে কর্মীদের বিশ্বাস অর্জন করা। এই দুটোকে একসাথে সামলানো তো প্রায় অসম্ভব শোনায়। হ্যাঁ, এবং এটাই এই ভূমিকার সবচেয়ে বড় ট্র্যাজেডি আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ইংরেজি সোর্সটা এই বিষয়টাকে একটা দারুণ নাম দিয়েছে। কি নাম? সোর্সটিকে বলছে ডুয়াল অ্যালিজেন্স ডিলেমা বা দ্বৈত আনুগত্যের সংকট। দ্বৈত আনুগত্যের সংকট ব্যাপারটা হলো কল্যাণ কর্মকর্তা বেতন পান মালিক পক্ষের কাছ থেকে। সুতরাং তার একটা দায়বদ্ধতা ম্যানেজমেন্টের প্রতি আছে, তাই না? অবশ্যই। কিন্তু তার পদের নাম কল্যাণ কর্মকর্তা। তার মূল কাজ হল কর্মীদের কল্যাণ দেখা। এটা একটা ধারালো দড়ির উপর হাঁটার মতো। কিভাবে? একটু বুঝিয়ে বললে ভালো হয়। ধরুন, কর্মীরা দাবি করল তাদের ওভারটাইমের রেট বাড়ানো হোক। কল্যাণ কর্মকর্তা যদি এই দাবি ম্যানেজমেন্টের কাছে নিয়ে যান, ম্যানেজমেন্ট তাকে কর্মীদের উস্কানিদাতা হিসেবে দেখতে পারে। আচ্ছা। আবার তিনি যদি কর্মীদের দাবিকে গুরুত্ব না দেন, তাহলে কর্মীরা তাকে ম্যানেজমেন্টের গুপ্তচর ভাবা শুরু করবে। দুই দিক থেকেই বিশ্বাস হারানোর একটা ভয়ঙ্কর ঝুঁকি থাকে। আর সুপারভাইজাররা? প্রোডাকশন লাইনের সুপারভাইজাররাও অনেক সময় তাকে প্রতিদ্বন্দ্বী ভাবেন। তারা মনে করেন এই কর্মকর্তা তাদের অধিকারে হস্তক্ষেপ করছেন। কিন্তু আমি যদি একজন ফ্যাক্টরি মালিকের দৃষ্টিকোণ থেকে ভাবি, আমি তো চাইবই আমার নিয়োগ দেওয়া কর্মকর্তা আমার প্রতি অনুগত থাকুক। কর্মীদের সুবিধা দেখতে গিয়ে যদি প্রোডাকশন কমে যায়, তাহলে তো আমার ব্যবসারই ক্ষতি। এই দৃষ্টিভঙ্গিটা কি পুরোপুরি অযৌক্তিক? একেবারেই অযৌক্তিক নয়, এবং এটাই তো এই দ্বন্দ্বের মূল কারণ। একজন মালিকের দৃষ্টিকোণ থেকে এটা খুবই যৌক্তিক চিন্তা। কিন্তু একজন দূরদর্শী কল্যাণ কর্মকর্তা বা একটি ভালো ম্যানেজমেন্ট বোঝে যে কর্মীদের কল্যাণ আসলে ব্যবসার ক্ষতি নয়, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ। কিভাবে? একজন সুখী এবং চিন্তামুক্ত কর্মী বেশি উৎপাদনশীল হয়। যখন কর্মীরা জানে যে তাদের কথা শোনার মতো একজন নিরপেক্ষ মানুষ আছে, তখন কারখানায় অসন্তোষ কমে, কর্মী ছাঁটাইয়ের হার বা টার্নওভার কমে যায়। রাইট। তাতে নতুন কর্মী নিয়োগ আর প্রশিক্ষণের খরচ বাঁচে। একদম। ভালো কমপ্লায়েন্স কারখানার সুনাম বাড়ায়, যা ভালো আন্তর্জাতিক ক্রেতাদের আকৃষ্ট করে। তাই স্বল্পমেয়াদী খরচের চেয়ে দীর্ঘমেয়াদী লাভ অনেক বেশি। কল্যাণ কর্মকর্তার কাজ হল এই বিজনেস কেসটাই ম্যানেজমেন্টকে বোঝানো। আর এর সাথে যোগ হয় আরেকটা বড় সমস্যা, যা সোর্সগুলোতে উঠে এসেছে। তাদের সরাসরি কোনো নির্বাহী ক্ষমতা নেই। তারা মূলত পরামর্শদাতা। এটা তো পরিস্থিতিকে আরও হতাশাজনক করে তোলে। অনেক বেশি। তিনি হয়তো তদন্ত করে দেখলেন যে ক্যান্টিনের খাবারের মান সত্যিই খুব খারাপ। তিনি ম্যানেজমেন্টকে রিপোর্ট দিলেন, খাবারের মান উন্নয়নের জন্য সুপারিশ করলেন। কিন্তু প্রোডাকশন ম্যানেজার হয়তো বললেন, এখন বাজেট নেই, বা এতদিন তো এভাবেই চলেছে।
তখন কল্যাণ কর্মকর্তার আর কিছুই করার থাকে না। কিছুই না। এই ক্ষমতাহীনতা আর দুই পক্ষের চাপের মধ্যে কাজ করতে গিয়ে তাদের যে পরিমাণ মানসিক চাপ বা বার্ন আউটের শিকার হতে হয় তা কল্পনাতীত। এত সব চ্যালেঞ্জের কথা শুনে মনে হচ্ছে এই পেশায় কেউ আসতে চাইবে না। কিন্তু মজার ব্যাপার হলো বাংলা সোর্সটি বলছে যে বাংলাদেশে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে, এটি একটি দারুণ সম্ভাবনাময় কেরিয়ার। হ্যাঁ, কারণ বাংলাদেশ যত বেশি বিশ্ববাজারে ঢুকছে, কমপ্লায়েন্সের গুরুত্ব তত বাড়ছে। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো এখন শুধু সস্তা পণ্য চায় না, তারা চায় যে পণ্যটি একটি মানবিক ও নিরাপদ পরিবেশে তৈরি হোক। ফলে দক্ষ কল্যাণ কর্মকর্তার চাহিদাও বাড়ছে। ঠিক। আর এখানেই চাকরির ইন্টারভিউর প্রস্তুতির বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যা বাংলা সোর্সে খুব ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, সোর্সটা বলছে যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে অনেকেই একটা বড় ভুল করেন। যখন তাতে জিজ্ঞেস করা হয় একজন কল্যাণ কর্মকর্তার দায়িত্ব কি, তারা আইনের ধারা উল্লেখ করে মুখস্থ বলতে শুরু করেন। একদম। তারা শ্রম আইনের ৮৯-২ বিধির ১৪টি দায়িত্ব গড়গড় করে মুখস্থ বলে দেন, যেন একটা কবিতা আবৃত্তি করছেন। কিন্তু ইন্টারভিউ বোর্ড তো আইন মুখস্থ শুনতে চায় না, আইন তো বইতেই লেখা আছে। তারা জানতে চায় এই প্রার্থী আইনের বাইরে গিয়ে কল্যাণ শব্দটাকে কিভাবে দেখেন। তারা প্রার্থীর ভেতরকার মানবিক দৃষ্টিভঙ্গিটা বুঝতে চান। তাহলে একটা ভালো উত্তর কেমন হতে পারে? ধরা যাক আমাকে ইন্টারভিউতে এই প্রশ্নটা করা হলো, আমি কিভাবে উত্তর দিলে সেটা অন্যদের চেয়ে আলাদা হবে? একটা ভালো উত্তর শুরু হতে পারে আইন দিয়ে, কিন্তু খুব দ্রুত সেটাকে বাস্তব অভিজ্ঞতার সাথে যুক্ত করতে হবে। যেমন প্রার্থী বলতে পারেন, আইন অনুযায়ী আমার অন্যতম দায়িত্ব হল কর্মীদের অভিযোগ শোনা এবং নিষ্পত্তি করা। কিন্তু আমি মনে করি আমার আসল কাজ হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে কর্মীদের অভিযোগ করারই প্রয়োজন হবে না। বাহ! আমার লক্ষ্য হবে কর্মীদের সাথে এত গভীর সম্পর্ক তৈরি করা যাতে কোনো সমস্যা বড় আকার ধারণ করার আগেই আমি তার আভাস পাই এবং সুপারভাইজার ও কর্মীর মধ্যে মধ্যস্থতা করে সমাধান করে ফেলি। যেমন আমার আগের কর্মস্থলে আমি একটি সাজেশন বক্স চালু করেছিলাম, যেখানে কর্মীরা নাম প্রকাশ না করেও তাদের সমস্যার কথা জানাতে পারত। এটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিচ্ছে। এটা শুধু সমস্যার সমাধান করা নয়, সমস্যা প্রতিরোধ করার কথা বলছে। এক্স্যাক্টলি। ইন্টারভিউ বোর্ড এটাই শুনতে চায়। তারা জানতে চায় আপনি কিভাবে ওই ডুয়াল অ্যালিজেন্স ডিলেমা সামলাবেন। তারা আপনার কাছ থেকে সততা, মানসিক দৃঢ়তা আর যোগাযোগের দক্ষতার প্রমাণ চায়। আচ্ছা। বাংলা সোর্সটা খুব সুন্দর কিছু টিপস দিয়েছে। ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে কথা বলা, চোখে চোখ রেখে কথা বলা, পেশাদার পোশাক পরা এবং মুখে একটা সৌজন্যমূলক হাসি রাখা। এই ছোট বিষয়গুলো আপনার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে দেয়। তাহলে পুরো আলোচনা থেকে যা বুঝলাম, এই পদের মানুষেরা একই সাথে প্রতিষ্ঠানের রক্ষা কবচ এবং প্রতিষ্ঠানের বিবেক। তাদের একদিকে কোম্পানির আইন ও সুনাম রক্ষা করতে হয়, আবার সেই নিয়মগুলো কর্মীদের ওপর কী প্রভাব ফেলছে তা নিয়ে প্রশ্নও তুলতে হয়। এই বিরোধাভাস বা প্যারাডক্সটাই বোধহয় এই পদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে ভালোভাবে হয়তো বলা যেত না। তিনি একাধারে আইন প্রয়োগকারী, কমপ্লায়েন্স ম্যানেজার, সংকট মধ্যস্থতাকারী, কাউন্সিলর এবং সোর্স অনুযায়ী মাঝে মাঝে সাংস্কৃতিক সংগঠকও। সাংস্কৃতিক সংগঠক? হ্যাঁ, কারণ ঈদ বা পহেলা বৈশাখের মতো উৎসব আয়োজনের দায়িত্ব অনেক সময় তাদের নিতে হয়। একজন কার্যকর কল্যাণ কর্মকর্তা প্রতিষ্ঠানের জন্য এক অমূল্য সম্পদ। কিন্তু আপনার কি মনে হয় এই পদের সাফল্য শেষ পর্যন্ত ওই ব্যক্তির একার ওপর নির্ভর করে, নাকি প্রাতিষ্ঠানিক সংস্কৃতির ভূমিকা এখানে বেশি? দুটি সোর্সেরই উপসংহার এটাই যে একজন কল্যাণ কর্মকর্তার সাফল্য ৯০% নির্ভর করে প্রতিষ্ঠানের শীর্ষ ম্যানেজমেন্টের মানসিকতার ওপর। আচ্ছা। ম্যানেজমেন্ট যদি তাকে শুধু আন্তর্জাতিক ক্রেতাদের দেখানোর জন্য বা আইনের বাধ্যবাধকতা পূরণের জন্য নিয়োগ দেয়, তাহলে তিনি একজন ক্ষমতাহীন সাক্ষী ছাড়া আর কিছুই হবেন না। কিন্তু ম্যানেজমেন্ট যদি সত্যিই বিশ্বাস করে যে কর্মীদের কল্যাণই প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্যের চাবিকাঠি, তাহলে এই একই কল্যাণ কর্মকর্তা পুরো কারখানার কর্মপরিবেশ বদলে দিতে পারেন। একদম। দারুণ একটি বিষয়। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসছে। সোর্সগুলো কল্যাণ কর্মকর্তাকে মালিক এবং শ্রমিকের মধ্যে একটি সেতু হিসেবে দেখিয়েছে। কিন্তু কি হবে যদি সেই সেতুটি একটি দুর্বল ভিত্তির ওপর তৈরি হয়? যখন মালিক পক্ষ বা শ্রমিক পক্ষ কেউই সেই সেতু পার হতে রাজি না থাকে বা সেতুটিকে পুরোপুরি বিশ্বাস না করে, তখন একজন ব্যক্তির একার প্রচেষ্টা কি একটি পুরো প্রাতিষ্ঠানিক সংস্কৃতিকে সত্যিই পরিবর্তন করতে পারে? এটা আমাদের সবার ভেবে দেখার মতো একটি প্রশ্ন।